হে নবীন, হে প্রবীণ, হে যুবা, হে যুবতী, কেমন আছো তোমরা? নবীনের জানাই স্বাগতম। প্রতিদিন ঘুম থেকে উঠেই আমরা বলি সুপ্রভাত, মানে প্রভাতকে স্বাগতম জানাই, মানে একটি নতুন দিনের সূচনা হয়। আবার সূর্য অস্তমিত হয় পশ্চিম গগনে, একটি দিনের অবসান হয়। আবার রাত আসেই, সন্ধ্যা হয়, সব কিছু অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। রাত হয়, আবার আলোর অপেক্ষায় থাকে। আলো আবার সেই সূর্য আবারও অস্তমিত হয়ে আবার পূর্ব গগনে উদিত হয়ে আবার আলোকিত হয় এই ধরনী, যেমন এখন হয়েছে আমার পৃথিবী। বাংলাদেশে তোমরা দুপুরের খাওয়া খেয়ে দিয়ে এখন বিউটি স্লিপ নিচ্ছ। যারা রোজা রাখুন তাদের কথা বলছি। যারা রোজা রেখেছ তারা অপেক্ষায় আছো। অনেকেই ছুটি নিয়েছে, কাজ করে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত বন্ধ থাকে। অনেক, যেমন নায়ক ডিএ তায়েবের সাথে কথা হলো মাত্র, ও বলল যে রোজার মাসে শুটিং সাধারণত কম করে ওরা। বলল যে দাদা, এই রোজা শুরু হওয়ার পর মাত্র একদিন শুটিং করেছি, তবে এর মধ্যে ওদের ইফতার পার্টি আছে, কবে জানি বলল। আমাকে বলল দোয়া করবেন, সেই ইফতার পার্টির দায়িত্ব পড়েছে তার উপর। ওরা তো হাজার হাজার মানুষকে ইফতারি করা হয় এফডিসিতে। সব অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, কলাকুশলী, যত শিল্পী আছে। আমি জিজ্ঞেস করি নাই, পরে জিজ্ঞেস করব কত হাজার মানুষের জন্য ইফতার পার্টি হবে। প্রতিদিনই ইফতার পার্টি হয়। আর আমার 35 বছর যাবৎ আমি ইফতার পার্টিতে অংশ নিতে পারি না। আগে এখানে আমরা বায়তুল মুকাররম মসজিদ বানিয়েছিলাম, আমি মূল উদ্যোক্তা ছিলাম, কিন্তু সেই মসজিদটা ভেঙে গেছে। বাঙালিরা যেখানে যায় সেখানেই মারামারি, কাটাকাটি এসব করে ভেঙে ফেলে, যেমন করে দেশটাকে ভেঙে ফেলেছে। ভারত মাতা কত বড় ছিল, এবং ভারত ভাঙার পিছনে শুনেছি বাঙালিদেরই বেশি ভূমিকা ছিল। কেউ কেউ বলে বাঙালিরা ভেঙেছে, কেউ বলে মোহাম্মদ আলী জিন্নাহ ভেঙেছে, কেউ বলে নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু ভেঙেছে, কেউ বলে গান্ধী, বকরিচোদ গান্ধী ভেঙেছে। তো গান্ধী যে ভেঙেছে তার প্রমাণ আমি নিজেই। আমি তখন ছোট ছিলাম, 2 বছরের শিশু, পুরাপুরি 2 বছরও না, 1 বছরের শিশু। কিন্তু আমার মনে আছে, আমি জন্ম থেকেই সব মনে আছে আমার। ঠিক আছে, সেই 1946 সাল, আমার জন্ম 8ই ফেব্রুয়ারি 1946 সাল। গান্ধী এসেছিলেন চাটখিলে। তোমরা জয়াক নামক গ্রামে এখনো গান্ধীর আশ্রম আছে। গান্ধী আশ্রম সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে।
হ্যাঁ, পূর্ব বাংলায় অনেক আছে। সারা পৃথিবীতে গান্ধী আশ্রম আছে। কেন? এখন আমাদের প্রেম ধর্মের আমরা প্রতিষ্ঠান বানাবো। লাভ ইজ পাওয়ার। তবে আমি মানুষের হৃদয় মন্দিরে প্রেম ধর্মের মন্দির বানিয়েছি। মসজিদ বলো, গির্জা বলো, মন্দির বলো, প্যাগোডা বলো, সিনেগগ বলো, ওগুলো কোনো ওই বিল্ডিং বানিয়ে করার দরকার নেই। আমি মনে করি মনমন্দির সবচেয়ে বড় মন্দির। হৃদয়ের মাঝে ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মমতা। এই যে তোমরা আমাকে এত ভালোবাসো কেন? আমি তোমাদের ভালোবাসি। তাই ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে। বাংলাদেশে ইদানিং জঘন্য হ্যাকাররা অনেক খারাপ কাজ করছে। কারো মোবাইল নাম্বার হ্যাক করে সেই মোবাইল থেকে ওই মোবাইলে যত মানুষের টেলিফোন নাম্বার আছে সবার কাছে মেসেজ পাঠায়। যেমন গত সপ্তাহে আমার বড় বউ নাসরিন আক্তার নাহারের মোবাইল নাম্বার হ্যাক করে যত নাম্বার তার মোবাইলে ছিল প্রায় সবার কাছে পাঠিয়েছে। জরুরি ভিত্তিতে 20,000 টাকা দরকার, আমি খুব অসুস্থ, আমার চিকিৎসার জন্য টাকার দরকার, দ্রুত প্লিজ 25,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা পাঠাও, 10,000 টাকা পাঠাও। বেশি অ্যামাউন্ট বলে না আবার, এই 20, 25, 15 এর মধ্যেই থাকে। তো আমার বউ তো বুঝে ফেলেছে। আমাকে জানানোর সাথে সাথে আমি সেটা আমার বউ জানাইছে আমার ছেলেকে, আমার ছেলে জানাইছে আমাকে, আমি জানিয়ে দিছি গোয়েন্দা পুলিশের প্রধানকে, তারপরে আরও অনেককে, অন্যান্য সবাইকে ফেসবুকে বলে দিয়েছি এটা ভুয়া। আমার স্ত্রী কারো কাছে টাকা চায় নাই এবং তার নাম্বার হ্যাক হয়েছে। ঠিক আজকে আমি এই যে মাত্র কিছুক্ষণ আগে বারডেমের প্রফেসর ডক্টর এম এ রশিদ সাহেবের নাম্বার থেকে আমার কাছে মেসেজ এসেছে, খুব জরুরি দরকার, 15,000 টাকা পাঠান। একটা বিকাশের নাম্বার দিয়েছে, ওই নাম্বারে পাঠাইতে। আমি তো সাথে সাথে বুঝে গেছি এটা তো হ্যাকারদের কারবার। ওনাকে টেলিফোন করলাম, উনি বললেন যে হ্যাঁ আমার নাম্বার হ্যাক হয়েছে। আমি বলেছি ইয়াস। আমার ওয়াইফ আবার তার রুগী। আমি বলেছি আমার ওয়াইফ আপনার রুগী, গত সপ্তাহে তার নাম্বারও হ্যাক হয়েছিল এবং ওনাকে বলেছি আপনি এটা পুলিশকে জানান, জিডি করেন। প্লাস আমিও বলে দিয়েছি আমার পরিচিত সেই আমার নাতি গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই কাহিনী। কাজেই সবাই হ্যাকারদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে, সবাই সবাইকে জানিয়ে দিবে। যদি তোমাদের কোনো প্রিয়জনের নাম্বার থেকে এরকম কেউ টাকা চায় তাকে টেলিফোন করে জানবে আপনি বা তুমি কি টাকা চেয়েছ। টাকা পাঠাবে না, কিন্তু কোনো বিকাশ করবে না। এখন গোয়েন্দা পুলিশকে আমি জানিয়ে দিয়েছি, তারা এইসব হ্যাকারদেরকে ধরার জন্যে উঠে পড়ে লেগেছে এবং তারা খুব তৎপরতার সাথে এই অবস্থাকে মোকাবিলা করবে। এটা সারা পৃথিবীতে হয়। অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় অটোমেটিক, কেউ জানে না। বুঝতে পারছ? অন্যের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা জানে কিভাবে এইসব করে। তোমরা
Yes. এর মধ্যে একটা বেয়াদবকে পাঠিয়ে দিলাম জাহান্নামের খালিদিনা ফিহা। আচ্ছা, কেউ যেন একজন অ্যাড হইতে চায়? তাহলে কি বললাম? হ্যাকারদের থেকে সবাই সাবধান থাকবে। কোনো লোক কেউ যদি এরকম আপন মানে, ধরুন আমার বউ বলল টাকার দরকার চিকিৎসার জন্যে, সেটা আমি টাকা পাঠাবো তাকে, আমার প্রসেসে আমি ব্যাংকের মাধ্যমে পাঠাই, তার অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যায়। কিন্তু যদি কেউ তোমার আপনজনের নাম্বার থেকেও বিকাশ করার জন্যে বা টাকা পাঠাইতে বলে, কেউ টাকা পাঠাবে না, সেই ব্যক্তির সাথে যোগাযোগ করবে। এটা গেল, তাই না? আর যেটা আমি বলছিলাম যে নতুন ঘুম থেকে জাগিয়ে নতুনদের আমি, তাই না, নতুন নবীনদের আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। ওঠো ওঠো, জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। আমি খুব আশাবাদী মানুষ, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে। আজ থেকে 54 বছর আগে চিন্তা করো আমি কত টক বকে যুবক ছিলাম। 20 বছর বয়স ছিল, আসল বয়স 20 বছর, সার্টিফিকেটের বয়স ছিল 18 বছর। বুঝছো, আমার এখন বয়স 74 বছর পূর্ণ হয়েছে। 75 বছর চলে। আমাকে দেখি কি তা মনে হয়? কিন্তু 18 বছরের যুবক। হ্যাঁ, কৃষ্ণ বাষ্পর লিখেছেন, আপনার কথা খুব ভালো লাগে। ধন্যবাদ দাদা। ভালো লাগা কথাগুলোকে নিজেরা কাজে লাগাবে, আমি সেটা চাই। যেমন আমি বলি, শুধু বলি না, আমার জীবনে সেটা আমি নিজে পালন করি। আমার জানা মতে আমি কখনো মিথ্যা কথা বলি নাই, এবং সবাইকে বলি মিথ্যা হলো পাপের মা, কেউ মিথ্যা কথা বলবে না। সৎ থাকুন, সৎ থাকুন, সৎ জীবন যাপন করো, জীবনে অনেক শান্তি। কিন্তু সেই জীবনটা, সৎ থাকাটা এই অসৎ সমাজে, যেখানে 99% অসৎ, সেখানে সৎ থাকা অনেক কষ্ট হয়, অনেক কষ্টের। কিন্তু তারপরও মনে শান্তি। সৎ রুজি খাইলে, সৎ থাকলে নিজের কাছে নিজেকে পবিত্র মনে হয়, নিষ্পাপ মনে হয়, তাই না? শুইলেই, মাথা বালিশে দিলেই ঘুম আসে। আর যারা অপরাধ করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, লোভী মানুষদের শান্তি নেই। সোনার খাটে শুয়েও শান্তি নেই। তো আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি বলি, এখন মুক্তিযোদ্ধা বলতেই শুধু 71-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের কি বোঝায় না। মুক্তিযোদ্ধা হলো একটা চলমান প্রক্রিয়া। পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তির জন্য লড়াই চলতে থাকবে। আত্মরক্ষার জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম চলছে তো চলবেই। বড় মাছ ছোট মাছ ধরে খায়, এটাকে বলা হয় মাৎস্যন্যায় নীতি। মাৎস্যন্যায় মানে বড় মাছ ছোট মাছ ধরে খাবে। বাঘ, বনের বড় বড় আরো সিংহ, যারা বড় পশু আছে, ছোট প্রাণীদের ধরে খাবে।
বাঘ হরিণ ধরে খায়, জ্যান্ত হরিণ পাতা খাচ্ছে, দৌড়াচ্ছে, তাকে পিছনে বাঘ ধরছে, তাড়া করছে। এমন প্রাণী জগতে, উদ্ভিদ জগতে, পশুর জগতে, মানুষের সমাজে তেমনটি আছে। আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছে, একজন আরেকজনকে হত্যা করছে, পদ পদবীর জন্য, নতুন পদে কে নেতা হবে সেটা নিয়ে কত সংগ্রাম, কত লড়াই, কত মিথ্যাচারিতা। 2 দিনের জিন্দেগি, মরে গেলে পচে যাবি। যাদের কবর দেয়া হয় 3.5 হাত কবর, 3.5 হাত মাটি। আমার মতে কবর দিয়ে মাটি দখল করার দরকার নেই, জায়গা দখল করার, কারণ জায়গাতে খাদ্য উৎপাদন করতে হবে। কবরস্থান ও ফলমূল গাছ লাগানো যায়, তাই না? আর একটা কবরের উপরে একই গর্তে কয়েক বছর পর পর, এই যে ঢাকা শহরে কিন্তু তাই করে, আজিমপুর গোরস্থানে আমি নিজে দেখেছি, কয়েক বছর পর পর সেই কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি তুলে ফেলে, তুলে সেখানে আবার নতুন কবর দেয়। কবরের উপরেও কবর দেয়। অনেক কিছু শুনেছি মায়ের কবরের মধ্যে সন্তানের কবর দেয়, এমনটি অনেক সন্তান বলে আমার মায়ের কবরের মধ্যে আমাকে কবর দিও। যতদূর আমার মনে পড়ে, শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা আমার রাজনীতির গুরু, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যিনি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের না, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আবার বলি, গলায় ঠান্ডা লেগে গেছে, হিটারের কাছে গিয়ে বসি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথাগুলো 7ই মার্চের ভাষণে লিখে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু প্রথমে এটা বলতে চান নাই, তাকে রাজি করানো হয়েছে। ইয়েস, নতুন প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা, তারাও মুক্তির জন্য লড়াই করছে। যেমন স্বৈরাচারী হাসিনাকে প্রায় 8 বছরের সংগ্রামের মাধ্যমে 2018 থেকে তারা শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। তাকে কেন্দ্র করেই মূলত আম তারেকের নেতৃত্বে শুরু করেছিল। আম তারেকরা শুরু করেছিল কোটা বাতিল। আমি বলেছি না, কোটা বাতিল হবে না। কয় স্যার তাহলে কি হবে? আমি বলেছি হবে কোটা সংস্কার। কোটা পুরাপুরি বাতিল করা যাবে না, মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা থাকবে, তবে সেটা কমাতে হবে, সংস্কার করতে হবে। 30 থেকে কমিয়ে এটা 5 করেছে এখন শুনেছি, 7 অথবা 5। আচ্ছা, এবং যেসব নৃগোষ্ঠী আছে, পাহাড়ে অনেক কষ্টে আছে কিছু, মানে আদিবাসী পাহাড়ি, তারা পিছিয়ে আছে, তাদের জন্য কোটা থাকতে হবে, বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তির জন্য, চাকরির জন্য কোটা থাকতে হবে। নারীদের কোটা আছে বিভিন্ন ব্যাপারে, পঙ্গুদের কোটা আছে। এটা পৃথিবীর সকল দেশেই, সকল রাষ্ট্রে, সকল জাতিতেই তাদেরকে ফ্যাসিলিটি দেয়া হয়। পিছিয়ে পড়া, অভাবী, দরিদ্র মানুষদেরকে দেয়া হয়। এই যে আমরা ট্যাক্স দেই, আমাদের ট্যাক্সের টাকা থেকে বিভিন্ন ফান্ড ক্রিয়েট করা হয়। আমরা
ইন্স্যুরেন্স করি, হেলথ ইন্স্যুরেন্স, তারপরে চিকিৎসার ইন্স্যুরেন্স, বেঁচে থাকার জন্য ইন্স্যুরেন্স, পেনশন আছে বিভিন্ন ধরনের পেনশন সিস্টেম, স্পেশাল পেনশন থাকে, এগুলো করা যায়। বাংলাদেশে পেনশন সিস্টেম চালু করতে চেয়েছিলেন আমার প্রিয় হাঁটু আপা, তার সরকার, সবার জন্য পেনশন, এটা করা ভালো। এখন নতুন দল যারা করেছে আমি তাদের স্বাগতম জানাই, তাদের উদ্দেশ্য ভালো, কারণ তারা স্বনির্ভর হতে চায়। শুধু সরকারি চাকরি, ওই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য সবাই পাগল হলে হবে না। বিসিএস এত কোটা নাই, এত কর্মসংস্থান নেই, সরকার এত সরকারি চাকরি সবাইকে দিতে পারে না। নিজস্ব ফার্ম গড়ে তোলো, ব্যবসা প্রতিষ্ঠান করো, নিজেরা তোমরা মালিক হও, তোমরা সংস্থান সৃষ্টি করো, স্বকর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের কাজের ব্যবস্থা করো, ঠিক আছে না? আমি তো সরকারি চাকরি করতে চাই নাই, আমি দরখাস্তই দেই নেই সরকারি চাকরির জন্য, দুই এক জায়গায় দিয়েছি পরিবারের লোকদের চাপে পড়ে, কিন্তু ইন্টারভিউ দিতে যাইয়া আমি চলে গেছি আরেক জায়গায়, কারণ চাকরি করে চাকরে। আমি চাই তোমরা যারা ডাক্তার হবে তারাও নিজেরা প্রাইভেট চেম্বার খুলবে, কিন্তু বেশিরভাগ দেখা যায় বিসিএস ক্যাডারের জন্য পাগল হয়ে যায়, এত লেখাপড়া করে, প্রতিযোগিতা, তারপরে সেখানে আবার কোটা সিস্টেম, আবার ঘুষের ব্যাপার আছে, শতকরা 80% তো দুর্নীতি আছেই, ঠিক না? কোথাও শতকরা 100% দুর্নীতি আছে। ঘুষ, চাচা মামা খাড়ুর দৌরাত্ম, দুলা ভাইয়ের দৌরাত্ম আছে, পার্টির নেতা, এসব দুর্নীতি তোমরা জানো। আমি অনুরোধ করব তোমরা সবাই নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে। তুমি যদি একটা, এই যে আমরা নারী উদ্যোক্তা, আমার এক প্রিয় নাতিন হেলেনা জাহাঙ্গীরের নাম তোমরা শুনেছ, সে একজন সফল নারী উদ্যোক্তা, তার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে অনেকগুলো, আমাকে সে বলেছে তার ৭৫,০০০ কর্মচারী। তবে এখন এই যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বন্ধ আছে। সাভারের আশুলিয়াতে ২ সপ্তাহ আগে আমাকে একজন বলল, তার বাড়ি আশুলিয়ায়, তিনি বললেন যে সেফুদা, কমপক্ষে 50% ইন্ডাস্ট্রি বন্ধ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ, এবং বেকার, সব শ্রমিক বেকার, তারা অনেকে না খেয়ে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর সবার দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে সবগুলো শিল্প কলকারখানা খুলে দিন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তো আইন শৃঙ্খলা কোনো কিছুই কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনতে পারেননি। আপনাকে অনুরোধ করছি, জেনারেল সাহেব, কি যেন নাম, মিস্টার চৌধুরী, জেনারেল চৌধুরী, তবে আমি শুনেছি উনি খুব সৎ মানুষ, উনি অনেক চেষ্টা করছেন, কিন্তু আমাদের কাছে মনে হয় যে উনি চেষ্টা করছেন না, দূর থেকে তো আমরা বুঝি না, তাই না? অনেক রং ইনফরমেশন আমরা পাই। আমি আশা করি সবাই তাকে সহযোগিতা করুন। পুলিশ বাহিনী এখনো ট্রমাটাইজ, যারা ভয়ে চাকরিতে যোগদান করেন নাই, তাদেরকে অনুরোধ করছি, আপনারা ভয় ভীতি ত্যাগ করে আপনারা কাজে যোগদান করুন। সরকারের প্রতিটি অঙ্গ
সংগঠন থেকে শুরু করে সকল সংস্থাকে, সকল বাহিনীকে অনুরোধ করছি, আপনারা সরকারকে সহযোগিতা করুন। জনগণের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের দেশ একদিন স্বনির্ভর হতে বাধ্য, স্বনির্ভর হবেই হবে। রোজা রমজানের দিন জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে গেছে, মানুষের নাগালের বাহিরে হয়ে গেছে। যাদের টাকা পয়সা আছে, যারা আর্থিকভাবে সচ্ছল আছেন, বিশেষ করে যারা প্রবাসী ভাই বোনরা, আমরা যারা রেমিটেন্স পাঠাই, যতদূর পারেন নিজেরা কষ্ট করে হলেও দেশে বেশি বেশি করে রেমিটেন্স পাঠান। আমাদের আত্মীয় স্বজনরা কষ্ট থাকলে নিজেদের কষ্ট হয়। দয়া করে আপনারা বেশি বেশি টাকা পাঠান। আর যারা দেশে আছেন, মিসইউজ করবেন না। আমরা প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা পাঠাই। আপনারা আপনাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই করবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া টাকা পয়সা নষ্ট করবেন না। আমাদের পাঠানো টাকাগুলোকে আপনারা কাজে লাগান, ফার্দার ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, ছোট ছোট ক্ষুদ্র শিল্প গড়ে তুলুন এবং সমবায় ভিত্তিতে বড় বড় শিল্প কলকারখানাও গড়ে তোলা যায়। নিজের দেশে নিজেরা কাজ করুন। প্রবাসে আসার জন্য সাগর পাড়ি দিয়ে অনেকেই মারা গেছে। গত বছর শুনেছি 1000-এর উপর যুবক শুধু ইটালির দিকে আসার পথে, আরো অন্যান্য পথে সাগরে ডুবে মরে গেছে। বনে জঙ্গলে, পাহাড়ে পর্বতে কত লাশ, আর সেই লাশের খবর পায় না। মা বাবা আত্মীয় স্বজন মনে করে টাকা পয়সা খরচ করে জায়গা জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। আরে ছেলে বিদেশে যাইয়া, ইউরোপে যাইয়া মা বাবাকে ভুলে গেছে, টাকা পয়সা পাঠানা, খোঁজ খবর নাই। অথচ অনেকে জেলও আছে। আমি অনেককে জেল থেকে বের করেছি, অনেকে মরে গেছে। কাজেই এই জীবন রিস্ক নিয়ে, নিজের জীবনের নিরাপত্তাহীনতা, এই ধরনের রিস্ক নিয়ে প্রবাসে পাড়ি না দিয়ে নিজের দেশে স্বনির্ভর হন। নিজেরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হন এবং স্কিল লেবার হওয়ার জন্য যে প্রসেস, সেই প্রসেসগুলো আপনারা আরো বেশি মনোনিবেশ করুন এবং টাকা পাচার করবেন না দয়া করে। যারা ঘুষ খান, চুরিদারি করেন, বিভিন্ন ভাবে টাকা কামান, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। সেই টাকাগুলো বিদেশে না পাঠিয়ে, পাচার না করে যদি দেশে শিল্প কলকারখানা করেন, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে সকর্মসংস্থান এবং বেকার সমস্যা দূর হয়। দয়া করে নিজেদের দেশকে স্বনির্ভর করুন। শিল্প কলকারখানা নিজের দেশে গড়ে তুলুন। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বাংলাদেশে অনেক হাসপাতাল আছে। ঢাকা শহরে যে সব হাসপাতালগুলো আছে সেগুলো মিসম্যানেজমেন্টের শিকার। মানে ম্যানেজমেন্ট ঠিক মতো হয় না বলে রুগীরা সেবা পায় না। তাই অনেকেই ভারতে যেতেন। এখন ভারতে যাওয়া বন্ধ করাতে কিন্তু আমাদের রুগীদের সেবা ঢাকাতেও হচ্ছে, বা উপজেলা লেভেলে যেসব স্বাস্থ্য কেন্দ্র আছে, হাসপাতাল আছে বিভিন্ন শহরে, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, সবগুলো মেডিকেল কলেজকে মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে আপনারা আরো বেশি যত্ন সহকারে গড়ে তুলুন, সেবা দান করুন। ডাক্তারদেরকে আরো বেশি বেশি সুযোগ সুবিধা দিন। ডাক্তারদের বেতন অনেক কম। সরকারি চাকরি করলেও প্র্যাকটিস করতে গিয়ে তারা অনেক সময় নিজেরা এই সরকারি চাকরিতে অবহেলা করে। ইন্টার্নিস্ট ডাক্তারদেরকে মাত্র 20,000 টাকা দেওয়া হয়, অথচ ঢাকা শহরে একজন ইন্টার্নিস্ট ডাক্তারের কমপক্ষে 50,000 টাকা দরকার। আমি অনুরোধ করব নতুন প্রজন্মের যারা ডাক্তার হচ্ছে তাদেরকে আরো বেশি উৎসাহিত করার জন্য দয়া করে
ডাক্তারদের কমপক্ষে 40,000 টাকা, ইন্টার্নিস্ট ডাক্তারদের ভাতা, এটা বেতন নয়, এটা ভাতা 40,000 টাকা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহযোগিতা করুন। আর যেসব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, আমাদের যুবক যুবতীরা নতুন দল গঠন করেছে, তাদেরকেও পরামর্শ দিন, তাদের পাশে দাঁড়ান, দেশকে গড়ে তোলার জন্য, নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য সহযোগিতা করুন। কিন্তু আমি দেখেছি অনেক বয়স্ক লোকদের, অনেক প্রবীণ নেতা নেত্রীদের মুখে শুনেছি, আরে কি পোড়াপান, এদের নাকে টিপ দিলে পুজ করে, এরা আসছে নেতা হইতে। নো, সরি, এটা ঠিক নয়, এটা হিংসা পরায়ণতা। আপনারা নতুনদেরকে উৎসাহিত করুন, নতুনরাই এই দেশের একদিন কর্ণধার হবে। যারা আজ বড় বড় নেতৃত্বে আছেন, ডক্টর ইউনূস সাহেব, তিনিও একদিন ছোট ছিলেন, তরুণ ছিলেন, আজ তিনি বাংলাদেশের গৌরব। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে, সারা পৃথিবী বাংলাদেশকে চিনে, তার নামের পরে তাকে চিনে সবাই, সবাই না হলেও বেশিরভাগ মানুষ চিনেন। এবং তিনি আজ আমাদের সরকার প্রধান হয়েছেন। এতে করে বিভিন্ন দাতা গোষ্ঠী এবং জাতিসংঘের সংস্থাগুলো এগিয়ে আসছে। বিভিন্ন দাতা গোষ্ঠী তারা ডক্টর ইউনূসকে চিনে, সম্মান করে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল শুনেছি বাংলাদেশে আসবেন, অবশ্যই ডক্টর ইউনূসের আমন্ত্রণেই আসছেন। আমি চেষ্টা করছি, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। প্রেসিডেন্ট, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করে সহযোগিতা করতে চান। আমি তার কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করছি, সরকারিভাবে আপনি অ্যাপ্রোচ করুন, আপনি তাকে বাংলাদেশে আমন্ত্রণ করুন। আমি শিওর তিনি বাংলাদেশের আমন্ত্রণ পেলে অবশ্যই আসবেন। ডোনাল্ড ট্রাম্প অনেক বড় মনের মানুষ, অনেক উদার মনের মানুষ। অনেকে বলে আমার সাথে নাকি তার অনেক মিল আছে, কারণ আমিও একটু বকাবকি করি, কিন্তু কারো ক্ষতি করি না। ডোনাল্ড ট্রাম্প বকাবকি করলেও তিনি অনেক ভালো কাজ করেন। তিনি যুদ্ধ চান না, তিনি শান্তি চান। বিশ্বযুদ্ধ হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, এটা তিনি চান না। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বোঝাতে ব্যর্থ হয়েছিলেন, তবে তাকে বলেছেন, প্রেসার দিয়েছেন, সুন্দরভাবে বুঝিয়েছেন তিনি যেন রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে এগিয়ে আসেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা পৃথিবীর নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানুষ, ভূভক্ষ মানুষ, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।